আর ঠিক কোরবানি ঈদের আগে আগে পশ্চিমবঙ্গে বিধানসভায় যখন বিজেপি জয়লাভ করলো, বিজেপি সরকার গঠন করলো, সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1950 সালের একটি আইন কার্যকর করায় গোমাংস নিয়ে বা গরু জবাই নিয়ে, গরু নিয়ে রীতিমতো একটা লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেওয়া হয়েছে। এবং এই লঙ্কাকাণ্ডটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। একটা ইন্টারেস্টিং স্টোরি করেছেন আজকে ভারতের সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী, নর্থ ইস্ট নিউজে। এই ইন্টারেস্টিং স্টোরিটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। আমার কাছে বেশ মজা লেগেছে যে গর্তে ফেলে গোমাংস বন্ধ, গরু জবাই বন্ধ, সেখানে এখন হিন্দু জনগোষ্ঠী বলছে ভাই তোমরা গরু কেন, গরু জবাই করো, নাহলে আমরা মাঠে মারা যাচ্ছি। কি ঘটছে আমরা সেটি চন্দন নন্দীর নর্থ ইস্ট নিউজের স্টোরির আলোকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, বুঝতে চাই। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এই মুহূর্তে এক অদ্ভুত এবং নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন এক পরিস্থিতি যা হয়তো এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। সাধারণত ভারতের রাজনীতিতে গোমাংস বা কোরবানি নিয়ে যে ধরনের বিতর্ক আমরা দেখে অভ্যস্ত, পশ্চিমবঙ্গে তার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে যেখানে একদল হিন্দু ব্যবসায়ী চাইছেন গবাদি পশু জবাইয়ের প্রক্রিয়া স্বাভাবিক থাকুক, ঠিক সেখানে রাজ্যের মুসলিম সম্প্রদায় চিরতরের জন্য গোরক্ষা বা গরু জবাই বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। আমি বেশ মজা পেলাম বিষয়টা। আমি এটা নিয়ে আলাপ করেছিলাম যেদিন 1950 সালের সেই পশু জবাই আইন কার্যকর করা হলো, সেদিনই আলাপ করেছিলাম। আমি সেই আলাপে বলেছিলাম, ইতিবাচকই বলেছিলাম যে একটা নিয়মের মধ্যে থাকা উচিত। বাংলাদেশেও তো পশু জবাইয়ের একটা আইন আছে, সেটা নিয়মের মধ্যে থাকা উচিত, কিন্তু কিছু কিছু নিয়ম বলা যায় আত্মঘাতী। আপনারা ঠিকই শুনেছেন, জল এখন উল্টো দিকে বইছে। আর এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে সদ্য গঠিত শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের একটি সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। ঈদুল আজহা বা কোরবানির ঠিক আগে মুসলিমদের নেওয়া এই বিশেষ কৌশলটি রাজ্য বিজেপির মেরুকরণের রাজনীতিকে এক প্রকার স্তব্ধ করে দিয়েছে। কিভাবে একটি প্রশাসনিক নিষেধাজ্ঞা গ্রামীণ অর্থনীতি এবং রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি উলটপালট করে দিল, এই মুহূর্তের ভিডিওতে আমরা সেটি বুঝতে চেষ্টা করব। ঘটনার সূত্রপাত ঘটে যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার ব্যক্তিগত বাসভবন বা উন্মুক্ত স্থানে কোরবানির ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর কলকাতার সবচেয়ে বড় এবং অত্যন্ত প্রভাবশালী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশিমি অত্যন্ত শান্ত ও সংযত মনোভাব প্রদর্শন করেন। চণ্ডীগড় বা দিল্লির মতো উত্তেজনা ছড়ানোর বদলে তিনি অত্যন্ত পরিমার্জিত উর্দু ভাষায় এক ঐতিহাসিক আতিল আহ্বান জানান। তিনি বাংলার সমস্ত মুসলিম ভাইদের প্রতি আহ্বান জানান যেন তারা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে এবং হিন্দু প্রতিবেশীদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় গরু কোরবানি এবং গোমাংস ভক্ষণ বন্ধ করে দেন। ইমামের এই শান্ত কিন্তু জোরালো আহ্বান পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, যেখানে মুসলিমরা মোট জনসংখ্যার প্রায় 28%, সেখানে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মুসলিমরা সম্মিলিতভাবে এই অবস্থান লুফে নেয়। এরপর হিন্দু বিক্রেতা বা গো ব্যবসায়ীদের পক্ষ থেকে হাজারো অনুরোধ, অনুনয়, বিনয় করা সত্ত্বেও মুসলিম সমাজ তাদের সিদ্ধান্ত থেকে এক চুলো নড়েনি। এবার তারা ঈদুল আজহায় গরু জবাইয়ের ওপর সরকারের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা পুরোপুরি মেনে নেয় এবং সমর্থন জানায়। শুধু তাই নয়, মুসলিম সমাজ এই রণকৌশলে আরও এক ধাপ এগিয়ে যায়। তারা যেন মোক্ষম চালটি দিয়ে রাজাকে কিস্তিমাত করে দিল। নাখোদা মসজিদ থেকে শুরু করে আজমির শরীফ দরগা পর্যন্ত সমস্ত শীর্ষস্থানীয় আলেম ও ধর্মীয় নেতারা একযোগে দাবি তুলে বসলেন যে গরুকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হোক। এটি এমন এক প্রস্তাব যা দিল্লির কেন্দ্রীয় বিজেপি সরকার চাইলেও সহজে বিবেচনা করতে পারবে না বা এড়িয়ে যেতে পারবে না। আসলে এই কৌশলের মূল উদ্দেশ্য ছিল গোরক্ষক দল বা নতুন সরকারের অতি উৎসাহী উপাদানগুলোর
হাত থেকে নিজেদের রক্ষা করা। আর এই একটি আন্তরিক অনুরোধের মাধ্যমেই বাংলার মুসলিমরা রাজ্য বিজেপির পালে হাওয়া পুরোপুরি কেড়ে নিয়েছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে গেরুয়া শিবির দীর্ঘমেয়াদী হিন্দু ভোট ব্যাংক শক্তিশালী করার এবং সাম্প্রদায়িক মেরুকরণের ছক কষেছিল। মুসলিমদের এই একটি মাস্টার স্ট্রোকে তা এক নিমেষেই অর্থহীন ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। হঠাৎ করেই মনে হচ্ছে ভবিষ্যতে ধর্মীয় বিভেদ তৈরি করে নির্বাচনী ফায়দা তোলার মতো কোনো বড় ইস্যু বঙ্গ বিজেপির হাতে আর অবশিষ্ট নেই। কিন্তু বিজেপি কেন এবং কিভাবে এই চালটি চেলেছিল? আসলে বিজেপি সরকার এই সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য 1950 সালের প্রাচীন পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। এই পুরনো আইন অনুযায়ী যত্রতত্র প্রকাশ্যে বা ব্যক্তিগত জায়গায় পশু জবাই নিষিদ্ধ করা যায়। এমনকি কোরবানির জন্য উপযুক্ত পশুর ক্ষেত্রেও সরকারি প্রশংসাপত্র বা ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এই সার্টিফিকেট পৌরসভা বা কোনো সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে নিতে হয়। সেখানে শর্ত থাকে যে জবাইয়ের যোগ্য পশুর বয়স অবশ্যই 14 বছরের বেশি হতে হবে, অথবা সেটি আঘাত, বিকলাঙ্গতা বা কোনো নিরাময় অযোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হতে হবে। এখন একটু গ্রামীণ অর্থনীতির দিকে নজর দেওয়া যাক। এই সিদ্ধান্তের ফলে সম্পূর্ণ ভেঙে পড়েছে গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ বাংলার নির্দিষ্ট কিছু হিন্দু সম্প্রদায় ও ব্যবসায়ী মূলত এই গবাদি পশু পালনের ব্যবসার সাথে যুক্ত। তারা সাধারণত 25 থেকে 30 হাজার টাকা বিনিয়োগ করে একটি গরু বা বলদ কেনেন এবং সেটিকে পরম যত্নে লালন পালন করে 80 থেকে 1 লাখ টাকায় বিক্রি করেন। পশুর খাদ্য এবং অভ্যন্তরীণ পালনের পেছনে তাদের প্রচুর অতিরিক্ত খরচ হয়। আর আমরা সবাই জানি 3 থেকে 5 বছর বয়সী গরু বা বলদের মান সবচেয়ে ভালো হয় এবং পশুর হাটে এগুলোর চাহিদায় থাকে সবচেয়ে বেশি। এই যে 14 বছরের বয়সের যে বার, 14 বছরের বয়সের বেশি, 14 বছর মানে গরুর জীবন কিন্তু বৃদ্ধ জীবন। গরুর গড়াই কত? 15 থেকে 20 বছর। তাহলে আপনি চিন্তা করুন যে 14 বছরের উপরে ছাড়া পশু জবাই করা যাবে না। তাহলে কি সেটি হবে? আসলে তো কচি ষাঁড়, সাধারণত কচি ষাঁড়ের মাংস খেতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা 3 থেকে 5 বছর। কোরবানির যোগ্য পশুর বয়স 2 বছর, অর্থাৎ 2 বছরের উপরে যে ষাঁড়টা 3 থেকে 5 একদম পারফেক্ট বয়স, কিন্তু সেটাকে জবাই করা যাবে না। কিন্তু 14 বছরের নিয়মের কারণে এবং মুসলিমরা ঈদের জন্য গরু কেনা পুরোপুরি বন্ধ করে দেওয়ায় এই হিন্দু ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কারণ তারা এই ব্যবসার জন্য বাজার থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত চড়া সুদে ঋণ নিয়েছিলেন। এখন পশু বিক্রি না হলে তারা ঋণের জালে ধ্বংস হয়ে যাবেন। এই সরকারি নীতি বা বাজার ধসের কারণে স্থানীয় অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে, যা পরোক্ষভাবে সীমান্ত এলাকায় গবাদি পশু পাচার বা স্মাগলিংকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। পশুপালন গ্রামীণ অর্থনীতিতে, এটা বাংলাদেশে যেমন ভারতেও একটা বিশাল অর্থনীতি। কিন্তু এই যে পশু জবাই আইন 14 বছরের বারের কারণে এবার কুরবানি ঈদকে কেন্দ্র করে একদম মাঠে মারা গেল। এবং আরেকটা খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে ইন্ডিয়ান গরুর, বিশেষ করে রাজশাহী, নওগাঁ এসব অঞ্চলে এবার কোরবানিকে সামনে রেখে ইন্ডিয়ান গরুর প্রাদুর্ভাব অনেক বেশি নাকি। এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই অবস্থা। কারণ পশ্চিমবঙ্গে একদম গরু নিষিদ্ধ। 14 বছর মানে বোঝেন, মাংসের গরুর জন্য তো 14 বছর ওয়েট করা হয় না। 14 বছর মানে বুড়ো গরু। পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরো গভীর রূপ নেয় যখন গত 22শে মে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের 13 মের এই পশু জবাই নিয়ন্ত্রণ আইনের এই বিজ্ঞপ্তি যে জারি করেছে, এই বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। আদালত সাফ জানিয়ে দেয় যে কেবল পৌরসভা অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই পশু জবাই করা যাবে। বন্ধুরা, গরু জবাই নিয়ে এই বিতর্ক কিন্তু বাংলায় নতুন কিছু নয়। ইমাম কাশিমি আজ যে আহ্বান জানিয়েছেন তার প্রতিধ্বনি আমরা পেয়েছিলাম 19বিংশ শতাব্দীতে। প্রখ্যাত বাঙালি লেখক ও প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেন তার বিখ্যাত গ্রন্থ গো জীবনে মুসলিমদের প্রতি ঠিক একই অনুরোধ করেছিলেন।
তিনি হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখার স্বার্থে গোমাংস বর্জন করার কথা বলেছিলেন। সেই ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উত্তর ভারতে গড়ে ওঠা গোরক্ষা আন্দোলন যখন বাংলায় প্রবেশ করছিল, তখন তার প্রতিক্রিয়ায় মীর মোশাররফ হোসেন এই অবস্থান নিয়েছিলেন। সেই সময় পাঞ্জাবের আর্য সমাজ, উত্তরপ্রদেশের গো রক্ষিণী সভা এবং বাংলার হিন্দু পুনরুত্থানবাদীদের কাছে গোরক্ষা আন্দোলন ছিল মুসলিম এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের একটি প্রধান রাজনৈতিক হাতিয়ার। স্বাধীনতা উত্তর ভারতেও বিশেষ করে 1960-এর দশকে এবং তার পরবর্তী সময়ে গরু এবং গোমাংসের রাজনীতি বারবার তীব্র হিংস্রতা নিয়ে ভারতীয় রাজনীতিতে ফিরে এসেছে। 2014 সালে কেন্দ্রে মোদী সরকারের উত্থানের পর এই গোরক্ষা আন্দোলন কেবল রাজনৈতিক প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা এক মারাত্মক রূপ নেয়। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে উগ্র গোরক্ষক দলগুলো কেবল গোমাংস রাখার সন্দেহে বহু মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে। তবে পশ্চিমবঙ্গে এতদিন এই ধারার ব্যতিক্রম ছিল। কলকাতার এবং রাজ্যের অনুমোদিত কসাইখানায় এমনকি ব্যক্তিগতভাবেও এতদিন গরু জবাই ও গোমাংস বিক্রি স্বাভাবিক ছিল। কলকাতার ধর্মতলা ও এসপ্ল্যানেড এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় গরুর মাংসের সুস্বাদু পদ বিক্রি হতো, যা অনেক হিন্দুরাও সানন্দে খেতেন। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ঊনবিংশ শতাব্দীর সেই সাম্প্রদায়িক ফাটলকে পুনরুজ্জীবিত করার সুযোগ খোঁজে। তারা সনাতনী ভোট একজোট করার কৌশল নেয় এবং মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে তাদের নির্বাচনী ইশতেহারে ব্যক্তিগত স্তরে গোমাংস নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেয়। ফলে গত 9 মে শুভেন্দু অধিকারী, যিনি আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পর সমস্ত দুর্নীতির কলঙ্ক থেকে মুক্ত বা শুদ্ধ হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র 4 দিন পর অর্থাৎ 13 মে তার সরকার 1950 সালের সেই পুরনো আইন কার্যকর করার ঘোষণা দেয়। এটি ছিল পুরোপুরি রাজনৈতিক বিনিয়োগ, যার লক্ষ্য ছিল হিন্দু ভোট একচেটিয়া করা। কিন্তু এই পরিস্থিতিতে হিন্দুরা যখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঘটনা কিন্তু উল্টো ঘটছে। কিন্তু বিজেপির এই সমস্ত নির্বাচনী হিসেব নিকাশকে ওলটপালট করে দিয়েছে বাংলার মুসলিমদের অভূতপূর্ব একতা। ভারতের অন্যান্য অঞ্চলের মতো পশ্চিমবঙ্গের মুসলিমরাও যে রাজনৈতিকভাবে কতটা চতুর এবং সচেতন ভোটার, তা তারা প্রমাণ করে দিল। বিজেপি হয়তো আশা করেছিল যে এই নিষেধাজ্ঞার পর মুসলিমরা রাস্তায় নেমে সহিংস প্রতিবাদ জানাবে, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যার ফলে হিন্দু ভোটের মেরুকরণ সহজ হবে। কিন্তু মুসলিমরা সেই সহিংসতার ফাঁদে পা দেয়নি। তারা কোনো ক্ষোভ উগরে দেয়নি, কলকাতার রাস্তায় কোনো তাণ্ডব চালায়নি, বরং তারা চরম রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে। তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা চিরতরে গরু কোরবানি বন্ধ রাখবে, প্রয়োজনে গোমাংস খাওয়া ছেড়ে দেবে, বাজারে সহজে মেলা মুরগি বা খাসির মাংস খাবে। বাস্তবিক অর্থেই কৌশলের দিক থেকে বাংলার মুসলিমরা আজ তাদের হিন্দু ভাইদের এবং রাজ্য বিজেপিকে পুরোপুরি পরাস্ত করেছে। আর এই পুরো অদ্ভুত পরিস্থিতি দেখে বাংলাদেশের মুসলিমরা বেশ কৌতুক অনুভব করছেন স্বাভাবিকভাবে। আমার কাছেই তো বিষয়টা কৌতুককর মনে হচ্ছে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে